বেশ, তাহলে এটাকে আমি ব্ল্যাক করে দিই। ওকে, তো আমরা ক্রনিক পেনি মডেল পড়ছিলাম আগের ক্লাস থেকে, এবং সেখানে আমরা দেখলাম যে ফ্রি ইলেকট্রন মডেল, যেখানে E is equal to h কাট স্কোয়ার k স্কোয়ার বাই 2m, সেখানে এটা একটা সিম্পল প্যারাবোলা হয়। কিন্তু ক্রনিক পেনি মডেল সেখানে একটা পিরিয়ডিক পোটেনশিয়াল ধরার ফলে ব্যাপারটা টোটালি চেঞ্জড, এবং স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন স্কিমে দেখা যায় কিছু মানে কতগুলো জোনে ব্যাপারটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, এই জোনগুলোই হচ্ছে একটা ব্রিলুয়া জোন। দিস ইজ ফার্স্ট ব্রিলুয়া জোন, এবং অরিজিনেও কিন্তু কিছুটা এনার্জি ফরবিডেন আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ব্রিলুয়া জোনের বাউন্ডারিতে একটা ডিসকন্টিনিউটি, এবং সেখানে কিছুটা এনার্জি অ্যালাউড নয়। তারপর দিস ইজ সেকেন্ড ব্রিলুয়া জোন। সেকেন্ড ব্রিলুয়া জোন বা ফার্স্ট ব্রিলুয়া জোন এগুলো যদি দেখাতে বলা হয়, একটু মাথায় রাখতে হবে যে দুপাশটাই কিন্তু দেখাতে হবে। মানে ফার্স্ট ব্রিলুয়া জোন যেমন এতটা, সেকেন্ড ব্রিলুয়া জোন হচ্ছে এই পার্টটা প্লাস এই পার্টটা। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে এই প্রোফাইলটা যখন দেখাতে হবে তখন ওইটাও একটু খেয়াল রাখতে হবে যে যত হায়ার এনার্জির দিকে যাব তত অ্যালাউডের পরিমাণটা বাড়বে এবং গ্যাপটা কমবে। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল এখানে গ্যাপটা অনেক কম এবং অ্যালাউডটা অনেক লম্বা হবে, এবং তারপরের গ্যাপটা আরো কম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে অনেক রকম ভাবে দেখানো যায়, এটা একটা স্কিম। তাছাড়াও এক্সটেন্ডেড ব্রিলুয়া জোন স্কিমে এইটাকে পুরো টা জুড়ে রিপিট, মানে সমস্ত গ্রাফগুলোকেই পুরোটা জুড়ে রিপিট করিয়ে দেখাতে হয়, লাইক দিস। আর আমরা যদি মানে এই পিরিয়ডিসিটিটা অ্যাকচুয়ালি কেন আসছে, বিকজ লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে পি সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা এ ইকুয়াল টু কস কে এ। এই যে এখানটা যে কস কে এ আছে তার জন্যই এই পিরিয়ডিসিটিটা আসছে। কেননা আমি যদি কে 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 প্লাস 2 পাই n বাই এ এইটা দিয়ে রিপ্লেস করি, তাহলেও রাইট হ্যান্ড সাইড রিমেন্স সেম, কস পার্টটা সেম থাকবে, সুতরাং ইকুয়েশনটা আনচেঞ্জড থাকবে। কে 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 প্লাস 2 পাই n বাই এ দিয়ে রিপ্লেস করলেও ইকুয়েশনটা আনচেঞ্জ থাকবে। সুতরাং সেখান থেকেই এই এক্সটেন্ডেড ব্রিলুয়া জোন স্কিমের গল্পটা আসে। ঠিক আছে, সো দিস ইজ এক্সটেন্ডেড ব্রিলুয়া জোন স্কিম। এবং যেহেতু এই পিরিয়ডিসিটিটা সমস্ত ব্রিলুয়া জোনের মধ্যেই আছে, তাই কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র ফার্স্ট ব্রিলুয়া জোনের মধ্যেই পুরো ব্যাপারটাকে দেখাবো, মানে অল পসিবল এনার্জি ভেরিয়েশন, তাহলে জাস্ট এইটুকুর মধ্যেও ব্যাপারটা দেখানো যায়, অর্থাৎ বাকি পোর্শনটা উড়িয়ে দিয়ে, তখন সেইটাকে বলা হয় রিডিউসড ব্রিলুয়া জোন স্কিম। তো এগুলো জাস্ট ডিফারেন্ট মোডস অফ রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে রিডিউসড। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে যে প্রত্যেকটা ব্রিলুয়া জোনে দেয়ার আর n allowed values of k, অর্থাৎ দেয়ার আর n নাম্বার অফ ওয়েভ ফাংশনস। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পরে কাজে লাগবে।
এত nটা ওয়েভ ফাংশন আছে বা n পসিবল স্টেটস। ওয়েল, এরপর নেক্সট আমরা দেখব যে হোয়াট ইজ দ্য মোশন অফ অ্যান ইলেকট্রন। মোশন অর্থাৎ ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন। প্রথম হচ্ছে ভেলোসিটি এবং ওমেগা কে রিলেশন থেকে আমরা গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ভেলোসিটি অফ এনি সিস্টেম, দ্য গ্রুপ ভেলোসিটি। এবং ইন টার্মস অফ ই কে, যেহেতু আমরা ই কেটাই জানি, তাহলে এই হচ্ছে আমার ভেলোসিটি। অ্যাক্সিলারেশনটাও একবারে বের করে নিই, তারপরে আমরা ব্যাপারটাকে গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব। অ্যাক্সিলারেশন এবং এফেক্টিভ মাস। আচ্ছা, অ্যাক্সিলারেশন from definition, it is dv/dt. তো এটা এবং এটাকে আমরা এইটা লিখতে পারি। আবার আমরা ডিডিকে তে কনভার্ট করলাম, যেহেতু আমরা ই ভার্সেস কে এই রিলেশনটা জানি। আচ্ছা, এবার এখানে নতুন একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে এইটা ডিকে ডিটি। ওয়েভ ভেক্টরটা টাইমের সঙ্গে কিভাবে চেঞ্জ করছে, তো এইটা একটু ঘুরিয়ে বের করা যাবে। সেটা হচ্ছে এই রকম যে সাপোজ দ্য আচ্ছা, suppose we have applied external electric field F on the system. মানে মোশন অফ অ্যান ইলেকট্রন স্টাডি করার মানে হচ্ছে বাইরে থেকে কোনো একটা ফিল্ড অ্যাপ্লাই করলে তার ব্যাপারটা কিরকম কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা। তো আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এফ অ্যাপ্লাই করেছি। এফ অ্যাপ্লাই করার ফলে এটা যদি ডিটি টাইম ধরে ধরা যাক, ইট ইজ অ্যাক্টিং, it is acting for the time dt. এই এতক্ষণ ধরে ফোর্সটা অ্যাক্ট করার ফলে চেঞ্জ অফ এনার্জি, ইলেকট্রনের এনার্জি কতটা চেঞ্জ হলো, চেঞ্জ অফ এনার্জি ডিই, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু প্রথমত ফোর্স, এফেক্টিভ ফোর্স অন দ্য ইলেকট্রন, সেটা হচ্ছে এটা, মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, আমরা ভি বলতে অ্যাকচুয়ালি ভিজি বোঝাচ্ছি, জিটা বারবার লিখছি। আচ্ছা, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইএফ ভিডিটি। ওকে, এবার ভিটা আমরা জানি, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে ইএফ বাই এইচ কাট ডিই ডিকে ডিটি। দিস ইজ আওয়ার চেঞ্জ অফ এনার্জি। এবার আমি যদি এটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করি, তাহলে এখান থেকেই আমি পাচ্ছি ডিকে ডিটি is equal to EF by H cut. অবশ্য এটাকে আরো অন্যভাবেও করা যেতে পারতো। ফর এক্সাম্পল
নিউটনস সেকেন্ড ল থেকেই আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, এটাই ইজিয়ার ইনফ্যাক্ট, এই এখন মনে হলো আমার এটা। ওয়েল, তাহলে এই ডিকে ডিটি যেটা আমরা পেয়েছি সেটাকে এইখানে বসিয়ে দিই, ইএফ বাই এইচ কাট, সো 1 by h cut square EF d2E by dk2। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তার মানে গ্রুপ ভেলোসিটি ডিপেন্ডস অন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কে, অ্যাক্সেলারেশন ডিপেন্ডস অন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কে, পুরোটাই তার মানে ইকে কার্ভের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। এবং ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য এফেক্টিভ মাস, হোয়াট ইজ, মানে এফেক্টিভ মাস বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? এখন মাস যে অনেক রকম হয় সেটা আমরা রিলেটিভিটি পড়ার পর এমনিতেই জানি। একটা হয় রেস্ট মাস, আরেকটা হয় ইফ ইট ইজ মুভিং উইথ নিয়ার অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ লাইট, তখন আবার সেটা হয়ে যায় রিলেটিভিস্টিক মাস। আচ্ছা, কিন্তু এইবার কথাটা হচ্ছে যে বেসিক ডেফিনেশন, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে মাসের বেসিক ডেফিনেশন কিন্তু আর একটা জিনিস না লিখলে তো লেখাই কমপ্লিট হয় না, সেটা লিখি আমি, লেখাটা তো উচিতই। সেটা হচ্ছে হিগস বোসন থেকে মাসের যে কনসেপ্ট আসে, ফ্রম থিওরিটিক্যাল ফিজিক্স আমরা আরেক ধরনের মাস পাই, সেটা হচ্ছে হিগস বোসন থেকে যে মাস আসে আর কি, ফ্রম ক্যালকুলেশন। যাই হোক, কিন্তু এমনিতে বেসিক ডেফিনেশন অফ মাস যদি আমি ক্লাসিক্যাল ফিজিক্স থেকে ব্যাপারটা ভাবি, তাহলে সেটা হলো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অর্থাৎ ফোর্স ইজ প্রপোর্শনাল টু acceleration, the proportionality constant is the mass. ঠিক আছে, the proportionality constant between the force and acceleration is mass। তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী এবার এখানে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। এখানে আমার ফোর্সটা কি ই ইন্টু এফ, এটা চার্জ আর ফোর্স হচ্ছে মানে এফটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে অ্যাক্সিলারেশন এবং ফোর্সের মধ্যে দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে আমার এফেক্টিভ মাস অফ ইলেকট্রন, which is this। ঠিক আছে, তার মানে ইলেকট্রনটা একটা অদ্ভুত টাইপের পোটেনশিয়ালের মধ্যে আছে। এই অবস্থায় বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো, তার ফলে ওর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ইএফ। এই ইএফ এর আন্ডারে ও একটা অ্যাক্সিলারেশন পাচ্ছে। এখন এই পিরিয়ডিক পোটেনশিয়ালে থাকা অবস্থায় ইএফ এবং এই অ্যাক্সিলারেশনের যেটা রেশিও, সেইটাই হচ্ছে ওর এফেক্টিভ মাস ইনসাইড দিস পিরিয়ডিক পোটেনশিয়াল, এবং সেটাও ডাইরেক্টলি রিলেটেড টু দ্য কার্ভেচার অফ দ্য ইকে গ্রাফ। তাহলে এখন তার মানে বোঝা যাচ্ছে যে ইকে গ্রাফের এই দুটো আমাকে স্টাডি করতে হবে, ডিই ডিকে এবং d2e dk2। তাহলে আমরা we will analyze the EK curve
within the first Brillouin zone minus pi by a থেকে plus pi by a এটা হচ্ছে left boundary of the Brillouin zone and this is right boundary of the Brillouin zone. আচ্ছা, এখানে আমরা একই সঙ্গে চারটে জিনিস দেখব। প্রথমটা তো অবশ্যই ই ভার্সেস কে, মানে সবগুলোতেই এক্স অ্যাক্সিসে কে আছে। প্রথমটা ই ভার্সেস কে, তারপরেরটা ভেলোসিটি ভার্সেস কে, তারপরেরটা এফেক্টিভ মাস ভার্সেস কে। আচ্ছা, তার এর পরের যেটা দেখবো, একটু কাছাকাছি হয়ে গেল ব্যাপারটা, যাই হোক, এর পরে যেটা দেখবো সেটা হচ্ছে একটা রেশিও, the ratio of free electron mass and effective mass of electron, যেটা তার মানে যেটা হচ্ছে গিয়ে which is m by h cut square d2e dk2, এটা k এর উপর ডিপেন্ড করছে, তাই এখানে k ইন্ডেক্স, এটা ডিনোট করছি f দিয়ে, এবং এটার তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি দাঁড়াচ্ছে? fk, it is a ratio of free electron mass বা electron rest mass and, মানে এখানে আমরা রিলেটিভিস্টিক এফেক্ট তো ধরছি না, তাহলে ফ্রি ইলেকট্রন মাস বা ইলেকট্রন রেস্ট মাস তার সঙ্গে এফেক্টিভ মাসের রেশিও। আচ্ছা, যদি m ইকুয়াল টু m স্টার হয় তাহলে fk ইকুয়াল টু 1, আর আদারওয়াইজ যদি m less than m star হয় ফর এক্সাম্পল, তাহলে fk becomes less than 1, আর যদি m greater than m star হয় তাহলে fk becomes greater than 1। তার মানে বোঝা যাচ্ছে যে fk টা is a measure of how much free an electron is in state k। একটা ইলেকট্রন যদি k স্টেটে থাকে তাহলে এটা ঠিক কতটা ফ্রি, কেননা fk 1 মানে এটা এক্স্যাক্টলি ফ্রি, fk less than 1 মানে এটা অতটা ফ্রি নয়, মানে 1 হলে পুরোপুরি ফ্রি, আর less than 1 মানে অতটাও ফ্রি নয়, আর greater than 1 মানে মোর দেন ফ্রি। এটা যদিও আমি জাস্ট মানে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখিয়েছিলাম, কিন্তু আমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবো যে fk এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হয় বা 1 এর সমান হয় বা 1 এর থেকে বড় হয়, এর মধ্যে কোনটা কি হতে পারে টারে সেটা আমরা আমাদের ফার্দার অ্যানালিসিস থেকে বুঝতে পারবো। মানে ফ্রি এর থেকে বেশি ফ্রি তো হওয়া যায় না, তাই fk এমনিতেও ইনটুইটিভলি বোঝা যায় যে fk 1 এর থেকে বড় কখনোই হবে না। ওয়েল, আচ্ছা ঠিক আছে, এখানে আমাকে মিডলেও আরেকটা পয়েন্ট শো করতে হবে, সেটা কি আমি
এটা দিয়ে করি। কেননা এই মিড পয়েন্টে একটা বিহেভিয়ারাল চেঞ্জ হয়। ওকে, তাহলে একদম লেফটে হচ্ছে মাইনাস পাই বাই এ, একদম রাইটে আননেসেসারি, রাইটে ইট ইজ প্লাস পাই বাই এ, এবং মিডল পয়েন্টে পাই বাই 2a এবং মাইনাস পাই বাই 2a। এবার কার্ভটা দেখতে এখানে আমরা অরিজিনে যে কিছুটা পোর্শন ফরবিডেন থাকে সেটা আমরা এখানে ইগনোর করছি, বা বেসিক্যালি ওই কার্ভটাকে তুলে দিচ্ছি আর কি। মানে অ্যাকচুয়ালি তো ব্যাপারটা এরকম, তো এটাকে রেফারেন্স লেভেল চেঞ্জ করে আমরা এখানে করে দিলাম, তার জন্য এটা এইভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বিলুয়াজনের ইকে কার্ভ। ঠিক আছে, এই কার্ভের নেচারটা একটু যদি ভালো করে দেখা যায়, মানে আমরা তো এক্স্যাক্ট ম্যাথমেটিক্সটা বের করিনি, কিন্তু যাই হোক এই কার্ভের নেচারটা অ্যাকচুয়ালি এরকম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা মোর লাইক প্যারাবোলা। ঠিক আছে, এইরকম। তো এমনি প্যারাবোলার ইকুয়েশন থেকেও বলা যায় বা কার্ভ থেকেও দেখে বলা যায় যে স্লোপ অফ আ প্যারাবোলা সেটা যত ডান দিকে যাওয়া যায়, এই পয়েন্টের স্লোপ যা হবে এই পয়েন্টের স্লোপ তার থেকে বেশি। আবার যত বাম দিকে যাব তত কিন্তু একই ব্যাপার, যত বেশি বাম দিকে যাব তত প্যারাবোলার স্লোপটা বাড়বে। ম্যাথমেটিক্যালি দেখতে গেলে y ইকুয়াল টু a x স্কোয়ার এবং dy dx ইজ 2ax, অর্থাৎ স্লোপটা dy dx ইনক্রিজ করবে যত আমি x এর ম্যাগনিটিউড ইনক্রিজ করব। এটা একটা ব্যাপার, এটা প্যারাবোলার একটা ক্যারেক্টারিস্টিক ব্যাপার আর কি। তো এই এই দুটো পয়েন্টের মধ্যে তো ব্যাপারটা এক্স্যাক্টলি প্যারাবোলার মতো, তার মানে স্লোপটা ক্রমশ বাড়বে। তো যেহেতু v ইকুয়াল টু 1 by h cut dA dE dk, dE dk, তাহলে একদম অরিজিনে dE dk মানে স্লোপটা 0, তার মানে অরিজিনে ভেলোসিটি 0, এবং তারপর যত ডান দিকে যাব তত স্লোপটা বাড়বে আপ টু দিস পয়েন্ট, যত বাম দিকে যাব তত স্লোপটা বাড়বে। স্লোপটা বাড়বে মানে বলতে চাইছি স্লোপের ম্যাগনিটিউডটা বাড়বে, কিন্তু নেগেটিভের দিকে, তাই জন্য নেগেটিভ হবে, মানে স্লোপটা তো নেগেটিভ। প্যারাবোলার স্লোপ লেফট বাহাতে ইট ইজ অলওয়েজ আ নেগেটিভ কোয়ান্টিটি, তাই এটা নিচে চলে এসেছে এবং ম্যাগনিটিউডটা বাড়ছে, তো এখানেও তাই নেগেটিভ কোয়ান্টিটি কিন্তু ম্যাগনিটিউড বাড়ছে। ঠিক আছে, বেশ। তারপর এই পয়েন্টের পরে কিন্তু দেখা যাচ্ছে একটা চেঞ্জ হচ্ছে ইন দ্য নেচার অফ দ্য কার্ভ। প্রথমে ব্যাপারটা এইরকম ছিল, কিন্তু তারপরে ব্যাপারটা এইরকম হয়ে গেল। এই দুটো কার্ভ কিন্তু দে আর ডিফারেন্ট বাই নেচার। এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, এখানে কিন্তু যত আমি ডান দিকে যাচ্ছি তত স্লোপ কমছে এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ব্রিলুয়া জোন বা জোন বাউন্ডারিতে স্লোপটা আবার 0, অরিজিনেও স্লোপটা 0 এবং এন্ডেও স্লোপটা 0। এটার ক্ষেত্রেও তাই, যত বাম দিকে যাব তত স্লোপ কমছে এবং কমতে কমতে, এটা ভুল হয়েছে, কমতে কমতে at the Brillouin zone boundary slope টা 0. So এই তাহলে group velocity is definitely a function of k
ব্রিলুয়া জোন বাউন্ডারিতে এবং ব্রিলুয়া জোনের সেন্টারে ইলেকট্রন ডাজ নট মুভ, ভেলোসিটি ইজ 0। ইলেকট্রনের ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা ইজ ম্যাক্সিমাম অ্যাট, মানে ইজ ম্যাক্সিমাম বিটুইন সেন্টার এবং এন্ড অফ দ্য ব্রিলুয়া জোন। ঠিক আছে, মানে আমার 2 ডাইমেনশনাল ব্রিলুয়া জোনটা যদি এইরকম দেখতে হয়, তাহলে এইখানে ইলেকট্রন রেস্টে আছে, ডাজ নট মুভ, এবং এই সমস্ত জায়গায় ইলেকট্রন রেস্টে আছে কে এর এই পার্টিকুলার ভ্যালুতে, কে ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই এ, এবং কে ইকুয়াল টু 0-তে ইলেকট্রন ডাজ নট মুভ। কিন্তু মিডল পয়েন্টে, অর্থাৎ এখানে 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 মিডল পয়েন্টগুলোতে ইলেকট্রনের ভেলোসিটি ম্যাক্সিমাম। এবার এর মধ্যে আবার একটা অন্য ব্যাপার কি, ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু প্লাস পাই বাই 2 এতে ভেলোসিটি পজিটিভ, মাইনাস পাই বাই 2 এতে ভেলোসিটি নেগেটিভ, অর্থাৎ ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এই ব্যাপারটা বেশি বোঝা যাবে যখন আমরা এফেক্টিভ মাসটাকে স্টাডি করব, এম স্টার। আচ্ছা, এম স্টারটা হচ্ছে h কার স্কোয়ার বাই g2e dk2। তার মানে এবার সেকেন্ড ডেরিভেটিভের দিকে যেতে হবে, অর্থাৎ এই যে ভেলোসিটি যেটা পেয়েছি আমি, সেইটার স্লোপটাকে স্টাডি করলেই হয়ে যাবে। তো প্রথমে অরিজিন দিয়ে স্টার্ট করি। অরিজিনে, তার মানে এটা হচ্ছে এরকম একটা ব্যাপার, এইরকম, এই। আচ্ছা, তো অরিজিনের স্লোপ একটা সার্টেন ভ্যালু আছে, এটা কিছু একটা ভ্যালু আছে, এবং h কার স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করব আমি। অরিজিনে এম স্টারের একটা ফাইনাইট ভ্যালু পাবো, ধরা যাক এরকম ফাইনাইট ভ্যালু, এবং এটা পজিটিভ স্লোপ। ঠিক আছে, অরিজিনে স্লোপটা পজিটিভ, তাই এম স্টারের ভ্যালু, এম স্টারের একটা ফাইনাইট ভ্যালু আছে। আচ্ছা, এরপর আমি যত ডান দিকে যাচ্ছি তত আমার স্লোপ কমছে। এখানে স্লোপটা এরকম, এখানে স্লোপটা কিন্তু কমে গেল, যদিও ইট ইজ পজিটিভ। স্লোপটা কমতে কমতে, এটাই হচ্ছে আসল ব্যাপার, যে একটা পয়েন্টে গিয়ে এই স্লোপটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই যে স্লোপ স্লোপ বলছি, এটা আসলে কি পাচ্ছি, এটার স্লোপ মানে হচ্ছে আমি d2e dk2 পাচ্ছি। তো যত আমি ডান দিকে যাচ্ছি তত আমার স্লোপ কমছে, এবং স্লোপ কমতে কমতে একটা সময় স্লোপটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ যত আমি ডান দিকে যাব এম স্টারের ভ্যালুটা বাড়বে, কারণ এটা নিচে আছে। এম স্টারের ভ্যালু বাড়তে বাড়তে এখানে এসে ইনফিনিটি হয়ে যাবে, এটা ইনফাইনাইট। এবং লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও তাই, যত আমি এপাশে যাচ্ছি স্লোপ কমছে, এখানে স্লোপটা বেশি, এখানে স্লোপটা কম, এখানে স্লোপটা 0। তার মানে এম স্টার স্লোপ কমছে, অর্থাৎ এম স্টার বাড়বে, এবং at these points, both of these points, it will go to infinity. Effective mass of an electron becomes infinity. অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যাবে ইন কেস অফ পিরিয়ডিক পোটেনশিয়াল। আচ্ছা, এটা 1 নম্বর। এবার পরের পয়েন্টটা দেখি, মানে এইটার মানে এবার এটা সেন্টার থেকে আমরা গেলাম, আমরা যদি সেন্টার থেকে না এসে জোন বাউন্ডারি থেকে আসতাম, অর্থাৎ এই পয়েন্ট থেকে আসতাম, তাহলে ব্যাপারটা কিরকম হতো। তো এই পয়েন্ট থেকে যদি আসি, এটা একটু ছবিটাকে ঠিক করতে হবে, কারণ এখানে আমি লাইনটাকে ভার্টিক্যাল করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা মোটেই ভার্টিক্যাল নয়, এটা নর্মাল আর কি।
এরকম। ওকে, আচ্ছা, তো এই পয়েন্টের যে স্লোপ, প্রথম কথাটাই হচ্ছে যে স্লোপটা দিস ইজ আ নেগেটিভ স্লোপ, এটাও নেগেটিভ স্লোপ এবং এটাও নেগেটিভ স্লোপ, তার মানে m স্টার বিকামস আ নেগেটিভ কোয়ান্টিটি। নেগেটিভ এফেক্টিভ মাস, প্রথমে ইনফাইনাইট এফেক্টিভ মাস পেলাম, সেটাও অ্যাজ ইফ যথেষ্ট নয়, এবার আবার মাসটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ এফেক্টিভ মাস। তারপর আমি যত ভেতর দিকে আসব তত স্লোপের ম্যাগনিটিউড কমবে, যদিও ভ্যালুটা নেগেটিভই থাকবে, ঠিক আছে, কমে কমে জিরো হবে। তাহলে একদম ব্রিলুয়া জোন, তাহলে জোনের একদম মাঝখানে ছিল পজিটিভ স্লোপ, তারপর সেটা ডিক্রিজ করলো করে করে জিরো হলো, এপাশেও তাই ডিক্রিজ করলো করে করে জিরো হলো। কিন্তু এন্ড থেকে যদি আসি তখন স্লোপটা নেগেটিভ, কিন্তু তারপরেও নেগেটিভ ভ্যালু থেকে স্লোপটা কমে কমে জিরোতে এলো, এখানেও তাই নেগেটিভ ভ্যালু থেকে স্লোপটা কমে কমে জিরোতে এলো। এফেক্টিভ মাসের ক্ষেত্রে ব্যাপারটা ভেরিয়েশনটা তার মানে এক্স্যাক্টলি অপোজিট হবে, তার মানে এটা তো নেগেটিভ থাকবে, ঠিক আছে, কিন্তু তারপরে ম্যাগনিটিউডটা বাড়বে, কেননা এটা তলায় আছে, বাড়বে এবং বেড়ে বেড়ে একটা পয়েন্টে ইনফিনিটি হবে। এপাশ থেকেও তাই, এফেক্টিভ মাসটা নেগেটিভ হবে, তারপর আবার তার ম্যাগনিটিউড বাড়বে, বেড়ে বেড়ে ইনফিনিটি হবে। আর মিড পয়েন্টেরটা আমরা অলরেডি পেয়ে গেছি, যদিও এখানেও ব্যাপারটা তাই যে ম্যাগনিটিউড বাড়বে এবং বেড়ে বেড়ে ইনফিনিটি হবে। তার মানে ম্যাগনিটিউড নেগেটিভ এফেক্টিভ মাস, ম্যাগনিটিউড বাড়বে বেড়ে বেড়ে ইনফিনিটি হবে, এখানেও ম্যাগনিটিউড বেড়ে বেড়ে ইনফিনিটি। অদ্ভুত ব্যাপার, এফেক্টিভ মাস signifies the response of an electron to the externally applied field। একটা জিনিস একটু খেয়াল কর, যে একটা খুব বাজে শ্রোডিঞ্জার ইকুয়েশন পুরোপুরি সলভ না করেও কত সুন্দরভাবে আমরা সবকিছুই, সমস্ত রিকোয়ার্ড ইনফরমেশন সবই পেয়ে যাচ্ছি। আচ্ছা, ইফেক্টিভ মাস, ইট ইজ দ্য রেসপন্স অফ এন ইলেকট্রন টু দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ড, এবং দেখা যাচ্ছে যে প্রথমত দেখা যাচ্ছে যে ইট ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য ইলেকট্রন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে it becomes infinity at k equal to plus minus pi by 2a, এবং it becomes discontinuous, মানে ডিসকন্টিনিউয়াস বলতে আমি বোঝাতে চাইছি যে ইনফিনিটি তো বটেই, সেটা এমনিতেই ডিসকন্টিনিউইটি, তাছাড়াও বাদিক থেকে এলে প্লাস ইনফিনিটি আর ডান দিক থেকে এলে মাইনাস ইনফিনিটি, সো discontinuous at these points, এবং it becomes negative between k পাই বাই 2a থেকে পাই বাই a পর্যন্ত, এবং মাইনাস পাই বাই a থেকে মাইনাস পাই বাই 2a, এই দুটো রিজিয়নে এফেক্টিভ মাস বিকামস নেগেটিভ। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, মানে দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট। প্রথমত ইনফাইনাইট মাস, মাসটা কি, একটা ফোর্স অ্যাপ্লাই করলে অ্যাক্সিলারেশন কত হবে সেটা বোঝার একটা
মেজার। তো এফেক্টিভ মাস যদি ইনফাইনাইট হয় তার মানে অ্যাপ্লাইড ফোর্স মানে মাসটা তো বেসিক্যালি কি ফোর্স বাই অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে মাস ইনফাইনাইট সেটার মানে হলো অ্যাক্সিলারেশন টেন্ডস টু 0। তার মানে দাঁড়ালো যে ব্রিলুয়া জোনের ওই পয়েন্টটাতে, ব্রিলুয়া জোনের ওই ছবিটা কোথায়, ও আচ্ছা ছবিটা ডিলিট করে দিয়েছে, যাই হোক মানে ব্রিলুয়া জোনের এই যে পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটাতে প্লাস মাইনাস π/2a এইরকম মোমেন্টাম ওলা বা এইরকম কে স্টেটে যে ইলেকট্রনটা আছে বা এই ওয়েভ ফাংশন যে ইলেকট্রনের আছে সেটাকে যতই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড দেওয়া হোক না কেন, ইট উইল নট মুভ। খুবই অদ্ভুত একটা ব্যাপার, এই পার্টিকুলার কে স্টেটে যে ইলেকট্রন থাকবে সেটাকে কোনো দিনই মুভ করানো যাবে না, ওর এফেক্টিভ মাসটা ইনফাইনাইট। ঠিক আছে, 2 নম্বর ব্যাপার হচ্ছে এইটা, এটার অবস্থা তো আরো খারাপ। মানে বিরোধনের সেন্টার থেকে আমি যদি যাওয়া শুরু করি তাহলে প্রথমে তো ফোর্স অ্যাপ্লাই করছি, ইলেকট্রন মুভ করছে। একটা পয়েন্টে এসে দেখা গেল ফোর্স অ্যাপ্লাই করছি, ইলেকট্রন মুভ করছে না। পরের পয়েন্টে এসে দেখা গেল ফোর্স অ্যাপ্লাই করছি, ইলেকট্রনটা উল্টো দিকে মুভ করছে, নেগেটিভ এফেক্টিভ মাস। অর্থাৎ ফোর্স আমি যেদিকে অ্যাপ্লাই করব এই ফোর্সটা কিন্তু এফ ইন্টু ই, মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে ইলেকট্রনের চার্জটা নেগেটিভ বা ওই ধরনের কোনো ব্যাপার দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যাবে না। বেসিক্যালি আমার এখানে ফোর্সটা হচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তো ব্যাপারটা এরকম যে আমি একটা ইলেকট্রন আর এফটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ফোর্সটা এখানে আছে। তো প্রথমে যখন ব্রিলুয়া জোনের সেন্টারে একটা ইলেকট্রন ছিল তখন সে মুভ করছিল, ইএফ যেদিকে সেদিকে মুভ করছিল। যখন প্লাস মাইনাস π/2a এখানে এলো তখন ইলেকট্রনটা আর মুভই করছে না। যখন এটা গ্রেটার দেন প্লাস মাইনাস π/2a হয়ে গেল তখন ইলেকট্রনটা ফোর্সের উল্টো দিকে মুভ করতে শুরু করলো। দিস ইজ নেগেটিভ এফেক্টিভ মাস। ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে পার্টিকেল তার উল্টো দিকে মুভ করছে। বোঝা গেছে? এই নেগেটিভ এফেক্টিভ মাসকে, মানে এফেক্টিভ মাসটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ হতে পারে না, আমরা এটা কিভাবে মানে ইন্টারপ্রেট করব ফিজিক্যালি। তাই নেগেটিভ এফেক্টিভ মাসকে প্রপারলি ইন্টারপ্রেট করার জন্য বলা হলো যে, মানে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা আরেকটার সঙ্গে খুব বেশিভাবে কোরিলেটেড। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার উল্টো দিকে একটা পার্টিকেল কিভাবে মুভ করতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, ফিজিক্যাল রিজনটা কি? তো সেটা আমরা আমাদের ওই ডিফ্র্যাকশন আমরা পড়েছিলাম। মানে আমরা তো এই ব্যাপারটা জানি যে ব্রিলুয়া জোনের বাউন্ডারি থেকে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন সাই এক্স সেটা ইট ইজ ডিফ্র্যাক্টেড, ডিফ্র্যাকশন কন্ডিশনও আমরা পড়েছি, ডিফ্র্যাক্টেড অ্যাট দ্য ব্রিলুয়া জোন বাউন্ডারি। কারণ আফটার অল পুরোটাই ওয়েভের খেলা, এবং ওয়েভ কখন ডিফ্র্যাকশন হবে না হবে বা কোথায় গিয়ে রিফ্লেক্টেড হবে সেটা পুরোটাই একটা কে ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো একটা পার্টিকুলার কে ভ্যালুতে গিয়ে ওয়েভ ফাংশন মানে ব্রিলুয়া জোন বাউন্ডারি থেকে ওটা ডিফ্র্যাক্টেড হচ্ছে, তার মানে ডিফারেন্ট কে তে ওয়েভ ফাংশনের বিহেভিয়ারটা ডিফারেন্ট হতেই পারে। এটাতে অ্যাকচুয়ালি আশ্চর্য হওয়ার খুব একটা কিছু নেই। এবং এই যে আমরা বলছি যে একটা পার্টিকুলার কে তে এসে ইলেকট্রনটা মুভই করছে না, তার মানে মুভ করছে না তার মানে হচ্ছে যে এখানে ইলেকট্রনের করেসপন্ডিং কোনো ট্রাভেলিং ওয়েভ পাওয়া যাচ্ছে না। এটার কিন্তু আর কোনো, এর মধ্যে কোনো ম্যাজিক নেই। দেয়ার ইজ নো ট্রাভেলিং ওয়েভ
for an electron at this particular value k equal to plus minus pi by 2a। এটা ছাড়া এটার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য নেই। আর এখানের বৈশিষ্ট্যটা কিছুই না, তার মানে ইলেকট্রনটা উল্টো দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে যে ওয়েভ ফাংশনের, মানে যেহেতু আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পুরোপুরি সলভ করিনি তাই আমরা ওখান থেকে হয়তো পাইনি ব্যাপারটা, কিন্তু ইলেকট্রনটা উল্টো দিকে যাচ্ছে, এটার মানে হচ্ছে যে ওয়েভ ফাংশনের ডিফ্র্যাকশনটা এই পার্টিকুলার কেতে, এই পার্টিকুলার রেঞ্জে পিরিয়ডিক পোটেনশিয়াল থাকার জন্য ওয়েভ ফাংশনের ডিফ্র্যাকশনটা এমন ভাবে হচ্ছে যাতে করে ফোর্সটা ওকে ডান দিকে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু এই যে পিরিয়ডিক যে পোটেনশিয়াল ব্যারিয়ার গুলো আছে তারা এদেরকে ধাক্কা মেরে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে, এবং এই ধাক্কার পরিমাণটা অ্যাপ্লাইড ফোর্সের থেকে স্ট্রং। কে এর ভ্যালু যত বাড়বে, পাই বাই 2 এর থেকে যত বাড়বে তত উল্টো দিকে ধাক্কার পরিমাণটা অনেক বেশি আর কি। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে কে এর ভ্যালুটা প্র্যাকটিক্যালি যত ইনক্রিজ করছে তত ডিফ্র্যাকশন, এটাকে ঠিক বলবো না, কিন্তু অ্যাজ ইফ এখানে যেন মানে একটা কম্পিটিশন হচ্ছে। ঠিক আছে, অ্যাজ ইফ হিয়ার ইজ কম্পিটিশন বিটুইন অ্যাপ্লাইড field and periodic potential barrier। আগের সেমিস্টারে রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার করার সময় আমরা অলরেডি দেখেছিলাম যে ব্যারিয়ার থাকলেই ইনসিডেন্ট পার্টিকেল এবং তার একটা রিফ্লেকশন হবে, পার্টিকেল কিন্তু রিফ্লেক্টেড হবেই, ব্যারিয়ার থাকলেই সেখান থেকে ওয়েভ ফাংশন রিফ্লেক্টেড হবে। তার মানে এখানে তো অ্যাকচুয়ালি তার মানে দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড আর একটা হচ্ছে পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ার। তো ব্যাপারটা এইরকম যে যত আমি কে এর ভ্যালু ইনক্রিজ করব তত পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ারের ফলে যে এফেক্টটা আছে সেটা ইট উইল বিকাম স্ট্রঙ্গার, এবং কে ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2a তে এটা এতটাই স্ট্রং যে এটা অ্যাপ্লাইড ফিল্ডের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, ফলে ইলেকট্রনকে আর মুভ করতেই দিচ্ছে না। এর আগে ও ইলেকট্রনকে ফোর্সের দিকে নিয়ে যাচ্ছিল, প্লাস মাইনাস পাই বাই 2a তে পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ারের জন্য যে ফোর্সটা সেটা খুব স্ট্রং হয়ে গেছে বলে ইলেকট্রনটা মুভ করছে না, একে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এবার এটার থেকে যখন বড় হয়ে যাচ্ছে কেটা, তখন পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ারের জন্য যে রিফ্লেকশন সেটা এতটাই স্ট্রং যে ইলেকট্রনটাকে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইটা গেল ফিজিক্যাল ফেনোমেনাটা। নাও কামিং ব্যাক টু দ্য ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যালি আমরা পেয়েছি নেগেটিভ এফেক্টিভ মাস, এবং তো মানে নেগেটিভ এফেক্টিভ মাস নিয়ে ম্যাথমেটিক্স করা বা কোনো কিছুকে ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন, মানে একটু কষ্ট করে ভাবতে হবে আর কি, যে ফোর্সের দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু পার্টিকেলটা উল্টো দিকে ছুটতে শুরু করলাম। এই তা এটাকে সহজ করে ভাবার জন্য একটা ইন্টারেস্টিং প্ল্যান হচ্ছে to define a pseudo particle। ব্যাপারটা কিরকম, আমাদের সমস্যা কি, ফোর্সের ডিরেকশন এইদিকে, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, এটা একটু খেয়াল রাখতে হবে, ই ইজ নেগেটিভ। ঠিক আছে, ফোর্স এদিকে কিন্তু পার্টিকেল যাচ্ছে এই দিকে, এটাই তো আমাদের সমস্যাটা।
সেটাকে আমরা সলভ করার জন্য কি বললাম, যে তাহলে আমরা একটা সিউডো পার্টিকেল ডিফাইন করি, যেটার ক্ষেত্রে ফোর্সের ডিরেকশনটাকে ঘুরিয়ে দেওয়া যাবে। কিভাবে ঘোরানো সম্ভব? এটা আমার অ্যাপ্লাইড ফিল্ড, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এইটাকে আমি চেঞ্জ করতে পারি, দ্য চার্জ হুইচ ওয়াজ নেগেটিভ। তাহলে আমি একটা সিউডো পার্টিকেল ডিফাইন করলাম যেটা এক্স্যাক্টলি ইলেকট্রনের মতো, কিন্তু তার চার্জ হচ্ছে পজিটিভ বা প্লাস ই। যখনই আমি প্লাস ই কনসিডার করলাম, সঙ্গে সঙ্গে, কারণ ইটা এখানে নেগেটিভ ছিল, আমি ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু অপোজিট সাইন যখনই আমি কনসিডার করলাম, তখনই কি হলো, ফোর্সের ডিরেকশনটা উল্টে গেল। লেখার সুবিধার জন্য আমি তাহলে এরকম করি যে এটা মাইনাস ইএফ ছিল, কিন্তু আমি বললাম মানে এটা মাইনাস ইএফ ছিল, মাইনাস ইএফটা ফোর্স, পার্টিকেল উল্টো দিকে মুভ করছে, এফেক্টিভ মাস ইজ নেগেটিভ। আমি পিকচারটাকে চেঞ্জ করে দিলাম, করে আমি বললাম যে আমি একটা ইকুইভ্যালেন্ট পিকচার কনসিডার করছি, যেখানে একটা অন্য পার্টিকেল যার চার্জটা প্লাস ই, তার ফলে ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। আর মুভমেন্টটা তো এরকমই ছিল, মুভমেন্টটাকে অ্যাডজাস্ট করার জন্যই এত কিছু আমরা করছি। তাহলে যেহেতু ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, এখন নিউটনস ল এর সঙ্গে ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেল, কারণ ফোর্স যেদিকে, পার্টিকেল মুভ করছে সেদিকে। সুতরাং নাও দ্য এফেক্টিভ মাস বিকামস পজিটিভ। এটা ম্যাথমেটিক্যালিও দেখা যেতে পারে, কেননা এফেক্টিভ মাসটা আমাদের কি ছিল, ইএফ বাই এইচ কাট স্কোয়ার, ও না ইএফ ছিল না, ও সরি, এম স্টারটা ছিল এইচ কাট স্কোয়ার বাই d2e dk2, আর হ্যাঁ অ্যাক্সিলারেশনটাই আমি বলতে চাইছিলাম, অ্যাক্সিলারেশনটা ছিল ইএফ বাই এইচ কাট স্কোয়ার d2e dk2। তো আমার অ্যাকচুয়ালি মূল সমস্যাটা এই জন্য সৃষ্টি হয়েছিল, কেননা এই জিনিসটার পজিটিভ নেগেটিভ দুরকম ভ্যালু অ্যাভেলেবেল। হ্যাঁ, তো প্রবলেমটা তো এটার জন্যই হচ্ছিল, মানে যখন d2e dk2 নেগেটিভ, তখনই আমার যত ঝামেলা, কারণ তখনই অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হয়ে যাচ্ছিল। তো সেই ঝামেলাটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি কি করলাম, আমি অ্যানাদার পার্টিকেল ডিফাইন করলাম, যার ক্ষেত্রে আমি এটার সাইনটাও চেঞ্জ করে দিলাম। অরিজিনালি সাইনটা মাইনাসই, মানে ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ, নেগেটিভ থেকে আমি এটার সাইনটাকে পজিটিভ করে দিলাম, তার ফলে আমার ওভারঅল অ্যাক্সিলারেশনটা কিন্তু ফোর্সের রেসপেক্টে পজিটিভই থাকলো। বোঝা গেছে? আমি একই জিনিস, একই ফেনোমেনা, সেটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছি, আর কিছুই না। কেননা আমরা নেগেটিভ অ্যাক্সিলারেশন বা নেগেটিভ এফেক্টিভ মাস এই ব্যাপারটা আমরা হ্যান্ডেল করতে চাইছি না। তাহলে এই যে একটা সিউডো পার্টিকেল ডিফাইন করলাম, যার চার্জটা ইলেকট্রনের সঙ্গে সেম, মানে ভ্যালুটা কিন্তু সাইনটা জাস্ট অপোজিট, এই সিউডো পার্টিকেলের নাম হচ্ছে হোল। মনে রাখতে হবে যে হোল ইজ নট আ রিয়েল পার্টিকেল, হোল ইজ জাস্ট দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন। কিন্তু whole becomes extremely important just because this concept of negative effective mass। কেননা একটা জিনিস পরিষ্কার, যে হোল কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলের মতোই বিহেভ করবে আন্ডার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। অ্যাকচুয়ালি আমরা মানে যে কোনো নতুন কনসেপ্টকে কেন নিয়ে আসি, আমাদের মানে কোনো একটা ফেনোমেনাকে স্টাডি করার জন্য। তো এক্ষেত্রে আমার ফেনোমেনাটা হচ্ছে যে আমি বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইড ফিল্ড, এবং সেই অ্যাপ্লাইড ফিল্ডের আন্ডারে আমি ট্রান্সপোর্ট প্রপার্টি স্টাডি করছি। তো ট্রান্সপোর্ট প্রপার্টি স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে একদল পার্টিকেল আছে
তারা ফিল্ডের দিকে নয়, ফোর্সের দিকে যাচ্ছে। আরেক দল পার্টিকেল আছে তারা ফোর্সের অপোজিট দিকে যাচ্ছে। এই ব্যাপারটাকে একজন ফিজিসিস্ট কিভাবে এক্সপ্লেন করবে? তাহলে ফোর্সের দিকে যারা যাচ্ছে তাদেরকে ইলেকট্রন বলো, ফোর্সের উল্টো দিকে যারা যাচ্ছে তাদেরকে হোল বলো। এবং যদি হোল না বলতাম তাহলে আমাকে ফোর্সের উল্টো দিকে যাওয়ার ফলে এদের এফেক্টিভ মানে এদের মাসটাকে নেগেটিভ বলতে হতো। তো সেই জটিলতায় আমরা গেলাম না, আমরা চার্জটাকেই উল্টে দিলাম, যার ফলে হোলের ক্ষেত্রে ফোর্সের ডিরেকশনটা উল্টে গেল। আরো সোজা করে বলতে গেলে নিউটনস ল এবং পজিটিভ মাস এই ব্যাপারটাকে মানে ভ্যালিড রাখার জন্য আমরা হোলের কনসেপ্ট ইন্ট্রোডিউস করলাম। তার মানে ব্রিলুয়া জোনের এই পার্টটাতে ইলেকট্রন কারেন্ট ক্যারি করবে, কিন্তু ব্রিলুয়া জোনের এই পার্টটাতে হোল কারেন্ট ক্যারি করবে। এমনিতেও আমরা যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পড়ি, তোরা এইচএসও পড়েছিস, সেখানেও কিন্তু দেখেছিস যে হোল কোনো ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল না। মানে এরকম মাঝখানে একটা ট্রাইভ্যালেন্ট আছে অ্যাটম, সো এবং চারপাশে যদি সিলিকন থাকে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা ভ্যাকেন্সি আছে। এবার এখানের যে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এটা বোরনের ইলেকট্রন, এটা সিলিকনের ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে এলো, সেটার ইকুইভ্যালেন্ট পিকচারটা কি? এই হোলটা এখান থেকে এখানে চলে এলো। সো হোল পিকচার ইজ নাথিং বাট অ্যান ইকুইভ্যালেন্ট পিকচার, একটাকে আরেকটা সহজতর জিনিস দিয়ে এক্সপ্রেস করা, নাথিং এলস। ওকে, তাহলে ইলেকট্রন হলো, হোল হলো। হোলের একটা স্পেশালিটি হচ্ছে যে হোল কিন্তু মানে বাউন্ড ইলেকট্রনের মুভমেন্টকে এক্সপ্রেস করছে। মানে আফটার অল এখানে আমরা যে ইলেকট্রনগুলো নিয়ে কথা বলছি তারা কিন্তু বাউন্ড বাই আ পিরিয়ডিক পোটেনশিয়াল, ঠিক আছে? ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এইসব ঝামেলা, এইসব ভুলভাল ঝামেলা একেবারেই নেই। ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে V equal to 1 by h cut d dk, এটা তো h cut square k square by 2m, 1 by h cut h cut square k by m অর্থাৎ h cut k by m, তো it is just a straight line. Oh sorry, just a straight line. এবং effective mass, it is h cut square by d2e dk2, তো de dk হচ্ছে h cut square k by m এবং d2e dk2 হচ্ছে h cut square by m, সুতরাং m star is equal to m, অর্থাৎ জাস্ট দিস। এই জিনিসটাই পিরিয়ডিক জিনিসপত্র ইন্ট্রোডিউস করার ফলে ভেলোসিটি বিকামস দিস এবং এফেক্টিভ মাস বিকামস দিস। এই ব্যাপারটাই, পুরো ব্যাপারটাই এই কারণে হলো কেননা পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ার থেকে ইলেকট্রনের ওয়েভ ফাংশনগুলো
বারবার রিফ্লেক্টেড হচ্ছে। যেহেতু এই থিওরিগুলো পুরোটাই এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, তাই মানে ইলেকট্রন বা ম্যাটারের যে আদৌ মানে একটা ওয়েভ, মানে ম্যাটার যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো যে সত্যি সত্যি ওয়েভের মতোই বিহেভ করে, সেটা কিন্তু মানে ক্রনিক পেনি মডেলের যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, সেটাই কিন্তু ইলেকট্রনের ওয়েভ নেচারের একটা প্রচন্ড বড় প্রুফ। মানে আমার যেমন অনেকদিন ধরেই ইলেকট্রনের ওয়েভ নেচার নিয়ে মনে মনে খুব সন্দেহ ছিল, মানে বইতে লেখা আছে ঠিক আছে, তাও একটু সন্দেহ ছিল, কিন্তু এই জিনিসগুলো পড়ার পরে আমার সন্দেহটা অনেকটাই দূর হয়ে যায়। আচ্ছা, এবার একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে এফ কে ইজ এম বাই এম স্টার, অর্থাৎ এইটা, তার মানে জাস্ট দ্য স্লোপ। তাহলে ভিটা দরকার একটু। আচ্ছা, একটা জিনিস, ওই যে স্ট্রেট লাইনটার কথা যেটা বলছিলাম ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে, সেটা না অ্যাকচুয়ালি এইরকম হবে, মানে দেখানোটা ভুল হয়েছিল বলে বলে দিলাম। মানে একদম স্মল কের জন্য আর কি যে বিহেভিয়ারটা সেইটা হবে, ঠিক আছে। এবং এখানেও তাই, এই জিনিসটা হবে, মানে ফ্রি ইলেকট্রন করেসপন্ডিং যে পোর্শনটা, মানে স্মল কে বিহেভিয়ারটাই অ্যাকচুয়ালি ওরকম পারফেক্টলি তোর ইয়ের মতন, পারফেক্টলি ফ্রি ইলেকট্রন বিহেভিয়ার যেটা। এই যেটা ব্যাপারটা বললাম সেটা নিজের একবার চেক করে নিস তো যে এটাই হচ্ছে কিনা, মানে স্মল কে তে ব্যাপারটা ফ্রি ইলেকট্রনের মতো হচ্ছে কিনা, এটা একটু নিজেরা দেখিস, দেখে আমাকে বলিস যে আমি এটা ঠিক বললাম কিনা। ওয়েল, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কে। আচ্ছা, তো d2e dk2 মানে হচ্ছে এই কার্ভটার স্লোপ। তো অরিজিনে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা পজিটিভ স্লোপ আছে, তাহলে সাম পজিটিভ ভ্যালু। এবার যত আমি ডান দিকে যাচ্ছি তত আমার স্লোপটা ফল করে করে একটা জায়গায় জিরো। কোন জায়গায় জিরো? এইখানটাতে। তো স্লোপটা ফল করে জিরো করে দিলাম। বাদিকে যদি যাই একই ব্যাপার, স্লোপের ম্যাগনিটিউড কমে কমে জিরো, এবং পুরোটাই কিন্তু পজিটিভ, প্রত্যেকটা স্লোপই এখানে পজিটিভ। তার মানে এরকম, যদিও এটা লেফট রাইট সিমেট্রিক হবে। আচ্ছা, এবার ডান দিকে যদি মুভ করি তাহলে জিরো থেকে এবার নেগেটিভ স্লোপ, স্বাভাবিক এখানেও নেগেটিভেই নামছে। নেগেটিভ স্লোপ এবং ম্যাগনিটিউডটা magnitude is দাঁড়া বলছি।
হচ্ছে অরিজিনাল কার্ভ। ওকে ওকে, ঠিক আছে। এরকম তো তো একদম এখানটাতে তো এটা 0, তারপর তো এটা নেগেটিভ স্লোপ, কিন্তু জিরোর কাছে স্লোপটা এরকম, 0 থেকে আরেকটু দূরে গেলে স্লোপটা এরকম, তার মানে স্লোপের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, ঠিক আছে, মানে এরকম ব্যাপারটা। তো স্লোপের কাছে মানে 0-র কাছে স্লোপটা এরকম, আরেকটু যদি দূরে যায় তাহলে স্লোপটা এরকম, অর্থাৎ স্লোপের যে ম্যাগনিটিউড সেটা বাড়ছে কিন্তু এটা নেগেটিভই থাকছে, তাহলে ম্যাগনিটিউড বাড়বে কিন্তু নেগেটিভ ভ্যালু, এবং লেফট হ্যান্ড সাইডেও তাই থাকবে। এরকম হয়ে হয়ে ব্রিলওয়াজনের বাউন্ডারিতে একটা সার্টেন ভ্যালু রিচ করবে, প্লাস পাই বাই এ এবং মাইনাস পাই বাই এ। তাহলে এইটা হচ্ছে দিস ইজ দ্য কার্ভ এফ কে ভার্সাস কে। এবং এফ কেটা কি বলেছিলাম, যে একটা ইলেকট্রন কতটা ফ্রি তার একটা মেজার হচ্ছে এফ কে। ওকে, তো যখন ইলেকট্রনটা একদম অ্যাবসলিউটলি ফ্রি তখন এফ কে এর ভ্যালু 1। যখন কে এর ভ্যালুটা ভেরি স্মল, এই ব্রিলওয়াজনের নেচারটা দেখলে বোঝা যায় কে এর ভ্যালুটা যখন ভেরি স্মল, এইটুকু রিজিয়নের মধ্যে যখন আছে, তখন কিন্তু এটা ফ্রি ইলেকট্রনের যেমন বিহেভিয়ার সেই রকমই বিহেভ করে, যত বাড়তে থাকে তত নেচারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তার মানে স্মল কে এর জন্য ফ্রি ইলেকট্রনের মতনই বিহেভিয়ার, তার মানে স্মল কে এর জন্য m ইকুয়াল টু m স্টার বা এফ কে ইকুয়াল টু 1, তার মানে এই যে ভ্যালুটা দিস ইজ অ্যাকচুয়ালি 1, এবং যত আমি পাই বাই 2 এর দিকে এগোচ্ছি তত ইট ইজ বিকামিং লেস ফ্রি। এটা আমরা আগের ডিসকাশন থেকেও এটা ক্লিয়ার, কেননা আমি বলেছি যে স্মল কে তে ফ্রি ইলেকট্রনের মতো বিহেভ করে, কিন্তু কে যত বাড়ে তত কোন জিনিসটা বাড়ে, এই যে পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ারের ফলে যে রিফ্লেকশন অফ দ্য ওয়েভ ফাংশন, সেই রিফ্লেকশনের স্ট্রেংথটা বাড়ে যত কেটা বাড়ছে, সুতরাং ইট ইজ বিকামিং লেস ফ্রি এবং এফ কে বিকামিং লেস দ্যান 1। তারপর কমে কমে এফ কেটা পুরো 0 হয়ে গেল, সেটাও আমাদের ঠিকঠাকই আছে, কেননা এখানে হচ্ছে ইলেকট্রন ডাজ নট মুভ এই মিডল পয়েন্টটাতে, সুতরাং ইট ইজ টোটালি বাউন্ড, একটুকুও ওর মুভ করার ফ্রিডম নেই। তারপর সেটা চলে গেল হোলের মধ্যে, কারণ এর পরের পার্ট থেকে আমরা ব্যাপারটাকে হোল দিয়ে এক্সপ্লেন করি, তাহলে এরপরে আবার হোলটা, এবং হোল ইজ বিকামিং ফ্রি, যদিও এফ কে ইজ নেগেটিভ, তবে হোল দিয়ে আমরা যদি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি তাহলে আবার কিন্তু, কারণ এফ কে এখানে নেগেটিভ কেন হচ্ছে, কেননা এফেক্টিভ মাসটা নেগেটিভ, কিন্তু হোলের ক্ষেত্রে কি হচ্ছে, হোলের ক্ষেত্রে আমরা ব্যাপারটাকে এমন ভাবে ডিফাইন করেছি যার ফলে এফেক্টিভ মাসটা পজিটিভ হয়ে গেছে। তাই এই সেম পিকচারটাকে যদি হোল হিসাবে ভাবা হয় তাহলে কিন্তু এই রিজিয়নটার এক্সপ্লেনেশনটা এটাই হবে যে মানে এই পর্যন্ত ইলেকট্রন মুভ করছিল এবং ইলেকট্রন এখানে পুরোপুরি ফ্রি ছিল, এখানে সেই ইলেকট্রনটা পুরোপুরি বাউন্ড হয়ে গেল, এর পরের ট্রান্সপোর্টটা হোলের মাধ্যমে হচ্ছে, এবং যত আমি জোন বাউন্ডারির দিকে যাচ্ছি তত হোল ইজ বিকামিং ফ্রি, যত জোন বাউন্ডারির দিকে যাচ্ছে তত হোলটা ফ্রিলি মুভ করতে পারছে, ঠিক আছে।
Clear? Now we are in a position to distinguish between metal insulator and semiconductor. কেন এই কথাটা বলছি? কেননা মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ফ্রিডম। হায় হায়, এ কি হলো? মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টর, এদের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট অফ ইলেকট্রন বা হোল, যেটাই হোক। ফ্রিডম, মেটালে ফ্রিডমটা খুবই বেশি, ইনসুলেটরে খুবই কম, সেমিকন্ডাক্টরে মাঝামাঝি। পুরোটাই হচ্ছে ফ্রিডম। তার মানে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ এফকে, কেননা এফকে ইজ আ মেজার অফ হাউ মাচ ফ্রি দ্য ইলেকট্রন ইজ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এফকে আবার নেগেটিভও হতে পারে, তো তার মানে পরেরটাতে চলে গেছিলাম। আচ্ছা, এফকে নেগেটিভও হতে পারে, তার মানে ইওর ফ্রিডম ক্যান বি নেগেটিভ। সে কিছু কিছু বেয়ারা বাচ্চা থাকে না, যে তাকে যেটা করতে বলে সে তার উল্টো জিনিসটাই করে, তো এটা অনেকটা সেই ধরনের ব্যাপার আর কি, নেগেটিভ ফ্রিডম। যাকে তো তো আমরা যদি if we want to find out the effective number of free electron, effective number of free electrons, actually কথাটা হচ্ছে যে এই যে ফার্স্ট বিলুয়া জোন, ফার্স্ট বিলুয়া জোনে কি আছে? এনটা ওয়েভ ফাংশন আছে, আগেই বলছিলাম এটা আমাদের পরে কাজে লাগবে। এনটা ওয়েভ ফাংশন আছে এবং একটা এনটা ওয়েভ ফাংশন বা এনটা স্টেট বা এন অ্যালাউড ভ্যালুজ অফ কে। এখন কথা হলো যে ইলেকট্রনের তো একটা স্পিন আপ একটা স্পিন ডাউন, তার মানে যে কোনো একটা পার্টিকুলার কে স্টেটে একটা স্পিন আপ ইলেকট্রন থাকতে পারে আর একটা স্পিন ডাউন ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 2n এতগুলো ইলেকট্রন থাকতে পারে ইন আ ব্রিলুয়া জোন। 2n electrons can exist in first Brillouin zone. আমরা সমস্ত অ্যানালিসিস ফার্স্ট ব্রিলুয়া জোনেই করব, কেননা এরপরে ব্যাপারগুলো সিম্পলি রিপিট হয়, সো দ্য বিহেভিয়ার ইজ সেম। তো 2n টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এটা তো সবাই ফ্রি নয়। আমরা তো আগেই দেখেছি যে এখানে যথেষ্ট পরিমাণে বাউন্ডনেস থাকে, ফ্রিডম খুব একটা নেই। তাহলে 2n ইলেকট্রন, কিন্তু হাউ মেনি ফ্রি ইলেকট্রনস? ফ্রি ইলেকট্রন কতগুলো? ফ্রি ইলেকট্রন কতগুলো সেটা জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে ওইখানটায় যেতে হবে যেখানে আমরা বর্ন ভন কারম্যান বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম এবং দেখেছিলাম যে k is equal to 0 plus minus 2 pi l plus minus 4 pi l etc. l মানে হচ্ছে ল্যাটিস অফ লেংথ l আর কি, ল্যাটিসের লেংথটা l।
লেংথ অফ ল্যাটিস অর্থাৎ মানে ল্যাটিস কনস্ট্যান্ট যদি a হয় স্মল a, আর নাম্বার অফ ইউনিট সেল যদি n হয় তাহলে n a। ঠিক আছে, এইটা আমরা পেয়েছিলাম। তো তার মানে দাঁড়াচ্ছে যে নাম্বার অফ স্টেটস, তার মানে k is equal to প্লাস মাইনাস 2 pi n by l, এবং নাম্বার অফ স্টেটস in interval dk is equal to, তার মানে dn, কেননা n এর এক একটা ভ্যালুই হচ্ছে এক একটা স্টেট, তাহলে কতগুলো স্টেট আছে ডিকে ইন্টারভ্যালে, সেটা হচ্ছে dn ইকুয়াল টু l বাই 2 পাই dk। ঠিক আছে, ক্লিয়ার? এখান থেকে এটা পেলাম। nটা হচ্ছে নাম্বার অফ স্টেট, কেটা তো কে ভ্যালু, তাহলে ডিকে ইন্টারভ্যালে কতগুলো স্টেট থাকবে dn, সেইটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু l বাই 2 পাই dk। তাহলে এফেক্টিভ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস in the interval dk, সেইটা হবে l বাই 2 পাই dk মাল্টিপ্লাইড বাই 2, কেননা একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, মাল্টিপ্লাইড বাই f কে, কেননা সব ইলেকট্রন তো ফ্রি নয়, m বাই m স্টার, এটা হচ্ছে f কে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেজার অফ হাউ মেনি ইলেকট্রনস আর ফ্রি, তাহলে সেই মেজার যে মানে ফ্যাক্টরটা আছে সেটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে আমি এইবার এখন আমি এফেক্টিভ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পাবো। আচ্ছা, তো এটা তো গেল ইন দ্য ইন্টারভেল ডিকে, তার মানে কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কেউ যদি জানতে চায় যে মাইনাস k1 থেকে প্লাস k1 এই রেঞ্জের মধ্যে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে, তাহলে আমি নাও আই নো দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ মাইনাস k1 থেকে প্লাস k1 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে l বাই পাই এফ কে ডিকে, এবং এফ কে তো ফর্মুলা আমরা জানি, হোয়াট এভার, বাট দিস ইজ দ্য বেসিক way, মানে this is the way to find out the effective number of free electrons between minus k1 and plus k1। এবার আমরা এটাকে আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করব। f কে এক্সপ্রেশনটা বসাই। সো f কে ওয়াজ l বাই পাই, কত থাকবে m বাই h কাট স্কোয়ার d2e dk2 dk। আচ্ছা, যেহেতু মাইনাস k1 প্লাস k1 এবং এই ব্যাপারটা যেহেতু সিমেট্রিক, তাই আমরা এটাকে 2l বাই পাই m বাই h কাট স্কোয়ার, আর এটাকে 0 টু k1 করছি, আর d2e dk2 এটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি ddk অফ ddk dk। তাহলে এটা ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে 2lm বাই পাই h কাট স্কোয়ার, এটার ইন্টিগ্রেট করলে আমি dE dk পাবো,
ডি ডিকে অ্যাট অরিজিন অরিজিনের ডি ডিকেটা 0, তাই এটা একটা সুবিধা আছে। অরিজিনটা যেহেতু 0, তাহলে এই জিনিসটা জাস্ট অ্যাট কে ইকুয়াল টু k1, লোয়ার লিমিট ভ্যানিশেস। ঠিক আছে, এইবার একটু স্টাডি করি ব্যাপারটা নিয়ে। ফর্মুলা পেয়ে গেছি। কোনো একটা ব্যান্ড ফুললি ফিল্ড ব্যান্ড, কোনো একটা ব্যান্ড যদি পুরোপুরি ফিল্ড আপ থাকে, তাহলে effective number of electrons, it is proportional to d decay at k equal to k1, পুরোপুরি যেহেতু ফিল্ড আছে তার মানে k1 equal to pi by a, এটা একটা ব্যান্ড মানে ব্রিলুয়া জোন আর কি। তো এই পর্যন্ত পুরোটাই ফিল্ড আছে, তার মানে আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি ইন্টিগ্রেট করতে হয়েছে, তাহলে এইটা ডি ডিকে অ্যাট পাই বাই এ। এবার ডি ডিকে অ্যাট পাই বাই এ 0, তাই পুরোপুরি ফিল্ড ব্যান্ডের ক্ষেত্রে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার থাকে না, 1 নম্বর। তার মানে যে সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে সমস্ত ব্যান্ডই পুরোপুরি ফিল্ড, সেটা নিশ্চয়ই ইনসুলেটর। ওকে, এবার এই নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস NF, কখন এটা ম্যাক্সিমাম? N এফেক্টিভ ম্যাক্সিমাম কখন হবে? যখন ডি ডিকে যখন ম্যাক্সিমাম হয় তখন। ডি ডিকেটা কখন ম্যাক্সিমাম হয়? এই যে এটা হচ্ছে আমার ডি ডিকে কার্ভ, এই যে ভেলোসিটিটাই ডি ডিকে কার্ভ, তাহলে ডি ডিকে ইজ ম্যাক্সিমাম অ্যাট পাই বাই 2a। তার মানে কোনো একটা ব্যান্ড যদি হাফ ফিল্ড থাকে, হাফ মাইনাস পাই বাই 2a থেকে প্লাস পাই বাই 2a অবধি যদি কোনো একটা ব্যান্ড ফিল্ড আপ থাকে, তখন ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা ম্যাক্সিমাম হয়। হাফ ফিল্ড ব্যান্ড, তার মানে তখন আমি মেটালিক বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি, মানে বেস্ট মেটাল বলা যেতে পারে, মানে সেই মেটালটাই সব থেকে ভালো, মানে সেই মেটেরিয়ালটাই সব থেকে ভালো কারেন্ট ক্যারি করবে যার ব্যান্ডটা হাফ ফিল্ড, মানে মেটাল নয়, সেই মেটেরিয়াল যার ব্যান্ড অর্ধেক ফুল সে সব থেকে ভালো কারেন্ট ক্যারি করবে, যার ব্যান্ডটা পুরোপুরি ফুল সে কোনো কারেন্টই ক্যারি করবে না। তো এই মেটাল আর ইনসুলেটর তাদের মাঝামাঝি পজিশনে যারা আছে তারা সেমিকন্ডাক্টর বা পুরোপুরি মানে ভালো মেটাল নয়, খারাপ মেটাল, ব্যাড মেটাল, সেমিকন্ডাক্টর, এই ধরনের মানে এই ব্যাপারগুলো এদের মাঝামাঝি থাকবে। তাহলে ইনসুলেটর হচ্ছে যেখানে ব্যান্ডগুলো পুরোপুরি ফিল্ড, আর পারফেক্ট মেটাল বা বেস্ট কোয়ালিটি মেটাল হচ্ছে মানে গুড চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে কি যাদের ব্যান্ডগুলো এক্স্যাক্টলি হাফ ফিল্ড। এখানে একটা মানে এই ডিসকাশনটা থেকে একটা জিনিস বলা যেতে পারে, সেটা হলো যে কোনো একটা মানে এনটা তো আমার কি, এন হচ্ছে দা নাম্বার অফ ইউনিটস, ঠিক আছে? তো প্রত্যেকটা
এনটা হচ্ছে নাম্বার অফ ইউনিট সেল। এবার আমি ধরি যে আমার প্রত্যেকটা ইউনিট সেলে একটা করে, না সব বেসিসটাও অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয়, আমি আচ্ছা এক্সাম্পল দিয়েই বলি। যদি ইফ each basis gives one electron, প্রত্যেকটা বেসিস যদি একটাই ইলেকট্রন দেয়, ফর এক্সাম্পল যদি সোডিয়াম হয়, ঠিক আছে, একটা ল্যাটিস, প্রত্যেকটা বেসিসে একটা করে সোডিয়াম অ্যাটম আছে, তাহলে ও কি করবে, একটা করেই ইলেকট্রন দেবে, তাহলে n নাম্বার অফ ইউনিট সেল মানে n নাম্বার অফ ইলেকট্রনস। এখন আমরা আগেই দেখেছিলাম যে একটা বিলুয়া জোনে 2n টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে যদি সোডিয়াম থাকে ও n নাম্বার অফ ইলেকট্রনস দিচ্ছে, তার মানে ডেফিনেটলি দ্য ব্যান্ড উইল বি হাফ ফিল্ড এবং ইট উইল শো মেটালিক বিহেভিয়ার। কিন্তু এর উল্টো দিকে যদি ক্যালসিয়াম থাকে, একটা ক্যালসিয়াম কিন্তু দুটো ইলেকট্রন দিতে পারে, তাই প্রত্যেকটা বেসিসে যদি একটা করে ক্যালসিয়াম অ্যাটম থাকে, তাহলে টোটাল 2n নাম্বার অফ ইলেকট্রনস, সেক্ষেত্রে the band becomes completely filled এবং ক্যালসিয়াম should be insulator। যদিও এটা তো বুঝতেই পারছি, এটা খুবই আশ্চর্য বিষয়, কেননা ক্যালসিয়াম মোটেও ইনসুলেটর নয়, ক্যালসিয়াম ইজ অলসো আ মেটাল। দিস ইজ দ্য প্রুফ দ্যাট দিস থিওরি ইজ নট পারফেক্ট। অ্যাকচুয়ালি এটা একটা খুবই বাচ্চাদের মতন থিওরি, ব্যাপারটাকে জাস্ট বোঝার জন্য, কেননা এরকম রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার, এখানে অনেক অ্যাজাম্পশন প্রথম থেকেই ছিল। তাছাড়া 3 ডাইমেনশনের ক্ষেত্রে এই এনার্জি প্রোফাইলটা প্রচন্ডই বাজে দেখতে, তো দিস ইজ নট দ্য রিয়েলিস্টিক পিকচার। এবং এই যে পুরো ক্যালকুলেশনটা, এটা জাস্ট বোঝানোর জন্য যে যদি আমরা পিরিয়ডিক পোটেনশিয়াল ব্যারিয়ার ধরে নিই, তাহলে উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, যেটা এর আগে ফ্রি ইলেকট্রন থিওরিতে করা যায়নি। আগেই বলেছি ফ্রি ইলেকট্রন থিওরি ধরা হয়েছিল, তারপরে সমারফেল্ড মডেল ধরা হয়েছিল, অনেক কিছুই ধরা হয়েছিল, কিন্তু পিরিয়ডিক পোটেনশিয়ালে আসার পর দেখা গেল যে অ্যাটলিস্ট দিস ইজ পসিবল টু ডিস্টিংগুইশ বিটুইন মেটাল অ্যান্ড ইনসুলেটর, যেটা এর আগে আর কোনো থিওরিতেই পাওয়া যায়নি। তাই পিরিয়ডিক পোটেনশিয়ালে থিওরিটা মানে বেসিক স্টার্টিং পয়েন্ট হিসাবে এটা ঠিক আছে, তারপর এটার আরো ফার্দার অনেক মডিফিকেশন করতে হবে যদি আমরা এগুলোকে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি যদি সবকিছুকে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাকে অরিজিনাল ইকে প্রোফাইলটাকে দেখতে হবে, এবং অরিজিনাল ইকে প্রোফাইল খুবই খারাপ দেখতে, এবং মানে কম্পিউটার সিমুলেশন ছাড়া ইকে মানে রিয়েল ইকে প্রোফাইল পাওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ইকে প্রোফাইল নিয়ে যদি আমরা পুরো ক্যালকুলেশনগুলো সবকিছু করি, মানে ইন্টিগ্রেশন, তো বেসিক্যালি এন এফেক্টিভ এন মানে তো কিছুই না, ইকে প্রোফাইলের উপরেই সবটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো তখন ইকে প্রোফাইলটা রিয়েলিস্টিক ইকে প্রোফাইল দিয়ে যদি পুরো ব্যাপারটাকে চেক করা হয়, তখন এই ব্যাপারগুলো ঠিকঠাক আসবে আর কি, মানে সোডিয়াম ক্যালসিয়াম বা কোনটা মেটাল কোনটা ইনসুলেটর সেটা এক্স্যাক্টলি এক্সপ্লেন করা যাবে। ঠিক আছে, এই ক্লাসটা এতটাই থাক।